স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প হয়েছে ক্লাবের বিষয়টা। আমাদের যে স্পিকিং ক্লাবটা আছে অথবা স্পিকিং কেয়ারটা আছে, এমন এক ক্ষেত্রে এরকম হয় যে আননোন পারসন থাকলে আমরা স্পিকিং একটু ভয় পাই অথবা মানে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না বা সামনে গিয়ে কথা বলতে ভয় পাই, নার্ভাস ফিল করি। তো স্পিকিং কেয়ারের ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষই থাকে, স্যাররা বললেন একটা টপিক দিয়ে একজনের সাথে কথা বলতে, ওই জায়গাটা হেল্প হয়েছে। Assalamu alaikum everyone. This is Naima Tamuni, trainee faculty of HEXA'S Zindabazar, and today we are here with our another student who got 7 in IELTS. So স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন। আমার নাম বিজয় বণিক, আমি সিলেটে থাকি আর ভার্সিটি হইতে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। অলরাইট, সো আপনি তো একটা স্কোর নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেকের ডিজায়ার স্কোর। সো আপনার ফিলিংস কীরকম এখন? আসলে মানে ফিলিংস এরকম শেয়ার করা যাইতেছে না, কারণ মানে এটা আসলে শেয়ার করার মতো না, বাট আমি মনে করি কারেন্ট সিচুয়েশন অনুযায়ী যে স্কোরই হয়েছে আমার মতে মোর দেন এনাফ। ওকে স্যার, সো আপনি তো অবশ্যই হেক্সাসের কোর্সে ছিলেন বা ব্যাচ করছেন, সো আপনাদের ইনস্ট্রাক্টর বা তাদের বিহেভিয়ার তারা হেল্পফুল ছিলেন কিনা যদি একটু বলতেন। আমার ইনস্ট্রাক্টর ছিলেন রফি স্যার আর সাজন স্যার। তো যে সময় আমার স্পিকিং একটু প্রবলেম হইতো, যেমন স্ট্রাকচারে, ওরা প্রায় সময় বলতেন যে আমার স্পিকিং এ আর কি ইন্টোনেশনটা ছিল না, তো তার জন্য আর কি অনেক বেশি রেকর্ডিং করতে বলতেন, আমার নিজের স্পিকিং রেকর্ডিং করে শুনতে বলতেন। আর রাইটিং এর ক্ষেত্রে যেমন আমার স্ট্রাকচারালি কিছু মানে ফল্ট ছিল, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে আমার ঝামেলা ছিল, তো সেগুলো সাধারণ স্যার আর কি দেখে দিচ্ছেন এবং কিছু স্ট্রাকচার ফলো করতে বলছেন, এবং বেশি করে আর কি রাইটিংটার ক্ষেত্রে বেশি লিখতে বলছেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বাকি 3টা মডিউলে বেশি টাইম দিয়ে ফেলি আর রাইটিং এর ক্ষেত্রে একটু কম টাইম হয়ে যায়, মনে করি যে না পারবো। হ্যাঁ, যে পরীক্ষার আগে একটু লিখলেই হয়ে যাবে, তো ওই জায়গাটায় আর কি ফোকাস করতে বলছিলেন স্যার। আচ্ছা, আপনি যদি স্যার আপনার মডিউল ওয়াইজ স্কোরগুলো একটু বলতেন। মডিউল ওয়াইজ আমার লিসনিং এ ছিল 7.5, রিডিং এ 8, আর স্পিকিং আর রাইটিং এ 4.5। অলরাইট, সো আপনার রিডিং এ মাশাআল্লাহ অনেক হাই একটা স্কোর, যেটা অনেকের ডিজায়ার স্কোর বা অনেকের কাছে মনে হয় কষ্টসাধ্য। সো আপনি যদি বলতেন যে রিডিং এ আপনি কিভাবে এত ইমপ্রুভ করছেন, আপনি প্রিপেয়ার ছিলেন কিনা, হেক্সাসের কোন ফ্যাসিলিটি আপনাকে হেল্প করছে? রিডিং এর ক্ষেত্রে প্রথম দিকে একটু আসলে কষ্টই হয়েছে, কারণ মানে রিডিং দেখা গেছে 2টা প্যাসেজ পড়ে 3 নম্বর প্যাসেজে মুভ করা যায় না, টাইমের একটা বাউন্ডারি থাকে। বাট পরে স্যার বলছিলেন আর কি যে রিডিং এর মধ্যে জাস্ট কিওয়ার্ডগুলোর মধ্যে বেশি ফোকাস করতে, ট্রিটমেন্ট মানে বিষয়গুলো ওই যে মানে এটা কি বলে স্ক্যানের বিষয়গুলো, স্কিমিং এন্ড স্ক্যানিং এর বিষয়গুলো ওইটা বলছিলেন। যদিও ওইটাও আমার কাছে একটু কষ্টই হয়েছে বিষয়গুলা, কারণ অনেকগুলা ভোকাব হাই ছিল। পরবর্তীতে স্যার আরেকটা জিনিস সাজেস্ট করছেন যে বিভিন্ন ধরনের নিউজ পেপারগুলো পড়তে, ইংলিশ নিউজ পেপারগুলো, এবং আমাদের মানে যে বইগুলো প্রোভাইড করা হয়েছে বইয়ের মধ্যে কিছু শর্টকাট টেকনিক ছিল, ওইগুলোর মধ্যে আর কি এরকম বলা হতো যে ট্রু ফলস এর ক্ষেত্রে আমরা সিরিয়ালি কোশ্চেনগুলো আনসার করি, অথবা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে সিরিয়ালি আনসার করি, আর ম্যাচিং হেডিং অথবা এগুলোর ক্ষেত্রে এরকম টিপসগুলো ছিল, ওগুলো কিছু ফলো করছি। ওগুলো ফলো করার পরে আরেকটা জিনিস বলছে যে টাইম মেনটেন করতে, টাইম ম্যানেজমেন্টটা ওইগুলো মেনটেন করছি, যার কারণে টাইম ম্যানেজমেন্ট ম্যাটার করে আসলে। আর রিডিং এর ক্ষেত্রে আসলে টাইম ম্যানেজমেন্টটাই ম্যাটার করে। আর রিডিং সামহাউ লাইক ভোকাবুলারি খেলা, রাইট? হ্যাঁ, ওকে। সো আর লিসনিং এ আপনি কিভাবে ইমপ্রুভ করছেন? লাইক ফার্স্টে থেকেই কি আপনার এরকম স্কোর আসতো? না, ফার্স্টে একটু কমই আসতো। লিসনিং এর ক্ষেত্রে এই কনসেন্ট্রেশনের বিষয়টা একটু আমার ঝামেলা ছিল, ওইখানে দেখা গেছে মানে অডিও ট্র্যাকটা চলে যেত আর আমি আনসারগুলো ক্যাচ করতে একটু প্রবলেম হতো, এক জায়গায় স্টাক হয়ে যেতেন। হ্যাঁ, আর কোন সময় ট্র্যাক শেষ হয়েছে ওইটা পরে বুঝতে আসলে আনসার তো চলে যায়। তো সেই ক্ষেত্রে বলছিলেন আর কি স্যার বিভিন্ন ধরনের পডকাস্টগুলো শুনতে, পডকাস্ট শুনলে আর কি বিষয়গুলোর সাথে একটু মানে অ্যাডাপ্ট হওয়া যায়, এবং সেই ক্ষেত্রে এখানে আমার হেল্প হয়েছে, বা তাদের অ্যাকসেন্টের সাথে অ্যাডাপ্ট করা যায় নিজেকে। আচ্ছা, সো আপনি ইন টোটাল লাইক কত টাইম নিছেন ব্যাচ সহ? ইন টোটাল 5-5.5 মাসের মতো আমার ছিল ব্যাচ শেষ হওয়ার পর। জি। এন্ড ব্যাচ শেষ হওয়ার পর লাইক কত মাস? 1 মান্থ? ব্যাচ শেষ হওয়ার পর না, একটু বেশি সময় নিয়েছি আমি, 2 মাসের মতোই সময় নিয়েছেন। আর হেক্সাসের মক বা পার্শাল টেস্ট করে দিয়েছেন কি? হ্যাঁ, মক পার্শাল দুইটাই দিয়েছিলাম। প্রথমে একটু মানে প্রবলেম হয়েছিল কারণ ফার্স্ট টাইম তো, বাট স্যাররাই এনকারেজ করছে বিষয়গুলোতে যে যদি মক অথবা পার্শাল টেস্টগুলো দেই তাহলে সেই ক্ষেত্রে মানে ওই ভয়টা কেটে যাবে মেইন পরীক্ষার আগে, বা এনভায়রনমেন্টের সাথে আপনি একটু পরিচিত হয়ে যাবেন। আচ্ছা, সো আপনি কি সবগুলো পার্শাল দিয়েছেন নাকি দুইটা দিছি? দুইটা দিয়েছেন পার্শাল। অলরাইট, আর বাকিগুলো দেন? হ্যাঁ, বাকিগুলো দিই। আচ্ছা, আর মকের আপনার কত স্কোর আসতো? মকে এভারেজে 7ই আসতো আমার। আচ্ছা, সো আপনাকে স্পিকিং এ কি হেল্প করছে যদি আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য একটু বলতেন? স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প হয়েছে ক্লাবের বিষয়টা। আমাদের যে স্পিকিং ক্লাবটা আছে
অথবা স্পিকিং কেয়ারটা আছে, এমন এক ক্ষেত্রে এরকম হয় যে আননোন পারসন থাকলে আমরা স্পিকিং একটু ভয় পাই অথবা মানে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না, বা সামনে গিয়ে কথা বলতে ভয় পাই, নার্ভাস ফিল করি। তো স্পিকিং কেয়ারের ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষই থাকে, স্যাররা বললেন একটা টপিক দিয়ে একজন আরেকজনের সাথে কথা বলতে, ওই জায়গাটা হেল্প হয়েছে। আর যে সময় মক টেস্টের ক্ষেত্রেও যে ফিডব্যাকগুলো ছিল, ওই ফিডব্যাকগুলোতে আমার ইন্টোনেশন অথবা গ্রামাটিক্যাল যে এররগুলো আছে ওগুলোতে হেল্প করছে আমার স্টুডেন্টস। আচ্ছা, সো ওভারঅল তো আপনার হেক্সাস একটা আলহামদুলিল্লাহ জার্নি ছিল বা এখনো আছে। সো আপনার কি মানে কি মনে হয়েছে হেক্সাস কি মানে তার সম্পূর্ণটা আপনাকে দিতে পারছে বা আপনি কি নিতে পারছেন কিনা, সব ফ্যাসিলিটিস আপনার কাজে আসছে কিনা? আমার কাছে মনে হয়েছে তারা মানে যথাসাধ্য চেষ্টা করছে তাদের ফ্যাসিলিটি অনুযায়ী। এখন হয়তো আমি পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারি নাই, বাট আমি স্যাটিসফাইড যে যতটুকু আমি ওখান থেকে পাইছি। আপনি স্যাটিসফাইড? আলহামদুলিল্লাহ। ওকে স্যার, সো আপনার প্যারেন্টস হ্যাপি কিনা? অবশ্যই অনেক হ্যাপি। আচ্ছা, এখন আমাদের তো বর্তমানে অনেক ভাই বোন আছেন বা ওনাদের ডিজায়ার স্কোর কিন্তু এটা, সো আপনি যদি ওনাদের উদ্দেশ্যে কিছু বলতেন, লাইক কিভাবে কি করতে পারেন ওনারা, রিডিং এর জন্য কোথায় বেশি কাজ করবেন বা হেক্সাসের কোন কোন ফ্যাসিলিটিগুলো বেশি করে নেবেন, কিভাবে মেনটেন করবেন টাইম, রুলস রেগুলেশনস, এগুলো যদি একটু বলতেন বা শেয়ার করতেন। ওভারঅল মানে যদি জার্নিটার ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে অনেকে আছে মানে ভয়ের কারণে এক্সামটা দেয় না। যেমন প্রিপারেশন অনেক আগেই শেষ, কিন্তু ওই যে ভয়টা কাজ করে যে এক্সাম দিলে পারবো কিনা, এবং এই ক্ষেত্রে বেশিরভাগ কাজ করে মানে কম মক টেস্ট দেওয়া অথবা পার্শিয়াল টেস্টগুলো দেওয়া। তো আমি এনকারেজ করবো সবাইকে যে পার্শিয়াল টেস্ট ও মক টেস্টগুলো যদি বেশি দেয় তাহলে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট হলে তাহলে মেইন এক্সামের ভয়টা আর থাকে না। আর রিডিং লিসনিং এই দুইটার ক্ষেত্রে, লিসনিংয়ের ক্ষেত্রে সবসময় যে জায়গাগুলোতে ভুল হয়েছে অথবা আমাদের স্যাররা যেরকম বলেন যে ভুল জায়গাগুলো আরেকবার চেক করতে, ওইটা আমরা অনেকেই করি না আর কি, অ্যানালাইজ করার বিষয়টা হয় নাই। হ্যাঁ, ওইটা যদি করে। আর রিডিং এর ক্ষেত্রে সবারই একটা থাকে যে ভুল হওয়ার পরে যেটা হয়েছে এরকম একটা তো স্যাররা বলতো আর কি যে রিডিং এর কোন কোশ্চেনটা কেন হয় নাই সেটা আরেকবার চেক করে দেখতে, কেন আমার কোন জায়গায় হয় নাই, বুঝতে অসুবিধা হয়েছে। আর রাইটিং এর ক্ষেত্রে স্যাররা বলছে বেশি করে লিখতে, আমিও আসলে সেম জিনিসটাই মেনটেন করি। আর স্পিকিং এ তো মানে যত বেশি স্পিকিং করা যায়, সেলফ রেকর্ডিং যেগুলো আছে ওগুলো যদি হয় তাহলে সবচেয়ে সুবিধা হবে। আচ্ছা, ওকে স্যার, সো ওয়ান মোর থিং, আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করতেন, লাইক ফার্স্টে কোন মডিউলটা নিতেন, কিভাবে রেগুলারলি প্র্যাকটিস তো করতেন অবশ্যই, কিভাবে করতেন একটু যদি বলেন। বাসায় প্র্যাকটিসের ক্ষেত্রে লিসনিং, রিডিং, রাইটিং তিনটেই একসাথে রাখতাম আর কি, কারণ মেইন পরীক্ষাতে আমাদের এইভাবেই পরীক্ষাটা হয় যে এই তিনটা মডিউল একসাথে হয়। অনেক ক্ষেত্রে প্রথম দিকে আর কি একসাথে করি নাই, প্রথম দিকে আলাদা আলাদাই প্র্যাকটিস করতাম, কিন্তু 3 ঘন্টার একটা বিষয় থাকে, এক জায়গায় বইসা পরীক্ষাটা দিতে হয়, মনোটোনাস ফিল হয়। হ্যাঁ, তো লাস্টের 1 মাসের মতো মোটামুটি এই মানে জিনিসটাই মেনটেন করছি যে এই 3টা মডিউল একসাথে পড়বো, আর স্পিকিংটার জন্য আলাদা, কারণ স্পিকিং পরীক্ষাও আলাদাই হয়। তো এইভাবে হইলে আর কি পরীক্ষার আগে নিজে নিজে অ্যাডাপ্ট হয়ে নিলে পরীক্ষাতে গিয়ে ওইরকম ঝামেলা হয় না। তো আমার মনে হয় যে এই 3টা মডিউল যদি একসাথে প্র্যাকটিস করা যায় তাহলে সবচেয়ে সুবিধা। আচ্ছা, আর কনসিস্টেন্টলি তো প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এটা প্রতিদিনই প্র্যাকটিস করলে ভালো, একদিন মিস হলে মনে হয় যে পরের দিন মনে হয় পুরোটাই নতুন, বা পারা জিনিস আমার কাছে ভুল মনে হইতেছে, মানে মনে হচ্ছে না যে আমি পারবো এরকম। সো কনসিস্টেন্সি ইজ কি টু সাকসেস, রাইট? ওকে স্যার, সো থ্যাংক ইউ ভেরি মাচ।